সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাসদের নেতাদের সঙ্গেও বিএনপির আরেকটি দল বৈঠক করেছে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে। অন্যদিকে এনসিপি আজ বৈঠক করেছে খেলাফতে মজলিসের সঙ্গে। ভোটের দিনক্ষণ এখনও ঠিক না হলেও জোট গঠনের প্রক্রিয়া কি শুরু করে দিল রাজনৈতিক দলগুলো, সে প্রশ্নই এখন উঠে আসছে। প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জোট ও ভোটের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, এবং ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ছাত্রনেতার খুনিরা পরিবর্তনের পক্ষে নয়, নির্বাচিত সংসদের জন্য সংগঠিত থাকার আহ্বান মির্জা ফখরুলের। একই ব্যক্তির দল ও সরকার প্রধানের প্রস্তাবে বিএনপির না। রোডম্যাপ ঘোষণার আগে ডিসেম্বরে নির্বাচন ধরে ইসির তৎপরতাকে সন্দেহজনক বলছে এনসিপি। পুরানো ব্যবস্থার আর ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। সংস্কার ছাড়া ভোট করে লাভ হবে না, অবিলম্বে স্থানীয় নির্বাচনের পরামর্শ কমিশনের। এক শিডিউলে স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানে নির্বাচনের সুপারিশ। মিয়ানমারের সংঘাত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সতর্ক বার্তা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান। এবং তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা দিতে রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা, জানালেন উপদেষ্টা। একনেকে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন। আমরা আলোচনায় আসি। প্রথমেই মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আজকে 12 দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর পাশাপাশি গণ অধিকার পরিষদের সঙ্গেও বিএনপির একটি বৈঠক হয়েছে, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে আসলে কি আলোচনা হলো আপনি কি আমাদেরকে জানাতে চান কিনা, সেইটা দিয়ে আসলে প্রথমে শুরু করি। ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বিএনপি কয়েকটি দলের সাথে বৈঠক করেছে, তার মধ্যে গণ অধিকার পরিষদের সাথেও আজকে বৈঠক হয়েছে বিকাল 5টায়। বৈঠকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো যে কিভাবে জাতীয় ঐক্যমত সৃষ্টি করা যায়। আমাদের দলের পক্ষ থেকে আমরা আসলে 3টি বিষয়ে কথা বলেছি। সেটি হলো প্রথমত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং এই সংস্কারের একটি জাতীয় সনদ তৈরি করা এবং এটি নির্বাচনের আগে। 3 নম্বর হলো যে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এবং ডিসেম্বরের আউটলাইন যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন, তিনি জুনের কথাও বলেছেন, তবে আবার যতদূর আসলে সংবাদ আমরা দেখছি যে এপ্রিলের মধ্যে সরকার ইলেকশন করতে চায়, আবার ডিসেম্বরের মধ্যেও করার সম্ভাবনা সবথেকে বেশি। তো সেই জায়গায় দলগুলো ডিসেম্বরের কথা বলছে, অর্থাৎ সরকারের যে আউটলাইন তার মধ্যে একটা দলগুলো বেছে নিয়েছে ডিসেম্বর। তো সেই জায়গায় আমরা কিন্তু সেই ডিসেম্বরের কথা বলেছি, অর্থাৎ মোটা দাগে আমাদের দাবি আসলে 3টি এবং 3টা দাবির সাথেই বিএনপি একমত। প্রথমত গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সংস্কারের একটি জুলাই সনদ তৈরি করা, এবং এরপরে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সংস্কারের যে সনদের কথা আপনারা বলছেন, সেটি কি আসলে ওই জুলাই চার্টারের মতো ওইটার কথাই কি বলছেন? জাতীয় সনদ বা জুলাই চার্টার বা রিফর্ম চার্টার একই কথা। অর্থাৎ দলগুলো আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমাদের যতটুকু আসলে আমরা একমত হতে পারবো সেইটার ভিত্তিতেই এই চার্টার তৈরি করা। আর অন্য বিভিন্ন দলের যে ধরনের নিজস্ব কিছু দাবি থাকবে না, যেটা বিএনপির সাথে মিলবে না, গণ অধিকার পরিষদের সাথে মিলবে না, ওইগুলো আসলে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি আমাকে ক্ষমতায় বসায়, তাহলে আমি জনগণকে প্রতিশ্রুতি দিব যে আমি এইটা বাস্তবায়ন করবো। অর্থাৎ বিএনপি যে 31 দফার কথা বলছে, এটা আবার যুগপৎ আন্দোলনের দফা। অর্থাৎ আমাদের বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া ছিল, তো আমরা আসলে সব দাবির সাথে তো সবাই একমত পোষণ করতে পারিনি।
তো সেক্ষেত্রে আমাদের ভিতরে কমন যে দাবিগুলো আমরা একমতে আসতে পেরেছি, সেটির ভিত্তিতেই কিন্তু আপনার হাসিনা যে সময় ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু রাষ্ট্র সংস্কারের 31 দফা দেওয়া হয়েছে এবং সেটার অংশীদার গণ অধিকার পরিষদ বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, অন্যান্য দল যারা ছিল যুগপথে সবাই। অংশীদার। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু শুধুমাত্র এখনই যে আলোচনা এসেছে সেটি না, এই আলোচনা কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইভাবে আসলে একটি রাষ্ট্র চলতে পারে না। আর সংবিধানকে তার একটি দলীয় গঠনতন্ত্র বানিয়ে নিয়েছিল শেখ হাসিনা। তো সেই জায়গা থেকে এই সংবিধান বহাল রেখে কোনোভাবে ইলেকশন হতে পারে না বা আগামীর রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে না। মানে সংবিধান কি আপনারা আসলে পুনর্লেখনের পক্ষে? আমরা সংবিধান সংস্কারের পক্ষে এবং সরকার কিন্তু ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। সরকার কিন্তু সংবিধান প্রণয়ন করা, নতুনভাবে তৈরি করা, পুনর্লেখন করা এ ধরনের সংস্কার কমিশন গঠন করেনি। অর্থাৎ সরকার যেটি চেয়েছে সংস্কার, সংবিধানের তো আপনার 100%-এর মধ্যে সবই তো আসলে খারাপ না, সেখানে তো 80% 70% ভালো, 30% হয়তো হাসিনা তার মতন করে তৈরি করেছিল। তো আমাদের কথা হলো এতটুকু সংবিধানে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার কেটে ফেলেন, বাকিগুলো ইনক্লুশন করেন। অর্থাৎ আমাদের এই সংবিধান তো সংস্কার করলেই মোটামুটি সমস্যাগুলো আপনার ঝেড়ে ফেলা সম্ভব। একটি ছোট্ট বিষয় ছোট্ট করে উত্তর দিবেন, সেটা হলো যে যেই সনদের কথা আপনারা বলেছেন নির্বাচনের আগে, সেই সনদের সঙ্গে কি বিএনপি আপনাদের সঙ্গে একমত হয়েছে কিনা? হ্যাঁ, বিএনপি একমত হয়েছে। বিএনপিকে আমরা প্রস্তাব দিয়েছি যে নির্বাচনের আগে একটি ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই সংস্কার দরকার এবং সেই সংস্কার প্রস্তাবে সবার স্বাক্ষর থাকতে হবে এবং সেটির নাম আমরা বলেছি যে জুলাই সনদ হতে পারে বা রিফর্ম চার্টার হতে পারে বা আপনার জাতীয় সনদ হতে পারে, নাম যেটি হোক না কেন এই সনদে সবার স্বাক্ষর থাকতে হবে এবং এটির ভিত্তিতে আসলে আগামী ইলেকশনটা হতে হবে। যদি আপনি এই যে অভ্যুত্থান হয়েছে 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, তারা কিন্তু নতুন বাংলাদেশ প্রত্যাশা করে। তো সেই বাংলাদেশটা আসলে কেমন হবে তার তো একটি রূপরেখা দিতে হবে এবং কে দেবে এই মুহূর্তে? এই মুহূর্তে বিএনপি দিলে কি আপনি মানবেন বা গণ অধিকার পরিষদ দিলে কি বিএনপি মানবে? মানবে না। এই মুহূর্তে সবার মতামত পরামর্শ নিয়ে সেই রূপরেখা সরকারকে দিতে হবে এবং এর জন্যই কিন্তু আমরা বারবার সরকারকে বলছি যে আপনি দলগুলোর সাথে বসেন, আলোচনা করেন, সবার ঐক্যমতের ভিত্তিতে আপনার পরিকল্পনা আপনি প্রকাশ করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি রাকিব আল হাসান আপনার কাছে জানতে চাই, আপনি রাজনৈতিক বিশ্লেষক, আজকে খেলাফতে মজলিসের সঙ্গে এনসিপিও বৈঠক করেছে, যেমন অপরদিকে যেমন বিএনপি করেছে অনেকগুলো দলের সঙ্গে। আসলে এটা কি ভোটের রাজনীতিতে এক ধরনের ঘোড়দৌড়ের মতো মনে হচ্ছে কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। ঘোড়দৌড়ের মতো মনে হচ্ছে কিনা, আসলে দেখেন আমরা মোটামুটি শিওর বা মোটামুটি নিশ্চিত হতে যাচ্ছি যে সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের নেক্সট ইলেকশনটি অনুষ্ঠিত যাচ্ছে, সম্ভবত ডিসেম্বর না হলে জানুয়ারির দিকে, বাট আশা করা যাচ্ছে যে নেক্সট রমজানের আগে, যেহেতু আমাদের আগামী রমজান 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো আমরা আশা করি যে আমাদের যে তৎপরতা, সামগ্রিক যে তৎপরতা, সেটা হচ্ছে কি ইলেকশন কেন্দ্রিক এবং আমাদের যেহেতু এখন ঐক্যমত কমিশনগুলো শুরু হয়েছে এবং আমাদের সংস্কার কমিটিরা যে প্রস্তাবনাগুলো, তারা সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে এখন প্রত্যেকটি দলের, রাজনৈতিক দলের আপনার মতামত নেওয়া হচ্ছে, তো সেটিও প্যারালালি চলবে। একই সাথে দলগুলোরও রাজনৈতিক প্রস্তুতি, ইলেকশন কেন্দ্রিক প্রস্তুতি শুরু হবে। যেহেতু আমরা গত 17-18 বছর ধরে বাংলাদেশে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি ওভাবে, তো এখন আমাদের এই ভোট নিয়ে সকলের একটা বিশাল প্রত্যাশা এবং চাহিদা রয়েছে। তো সেই চাহিদার জায়গা থেকেও আপনার সকলেই চাবে যে আসলে একটা ইলেকশনকে উৎসবমুখর করতে এবং একই সাথে সেখানে পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার জন্য সর্বদা চেষ্টা থাকবে। তো সেই জায়গা থেকে ধরুন এখন আমাদের ভোট, আমাদের তো আসলে বাংলাদেশটা আসলে বলতে গেলে 2 পার্টিস কান্ট্রি। তো সেই জায়গা থেকে যেহেতু এখন ফেসিবাদ 5ই আগস্টের পরবর্তী সময়ে যে ফেসিবাদে যে পতন হয়েছে, তো সেই জায়গা থেকে ধরুন আমাদের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি, এবং বিএনপি ছাড়াও বিএনপি সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে অনেকগুলো দল রয়েছে, সেই দলের মধ্যেও আপনি দেখবেন কিছু দল আছে বামকেন্দ্রিক দল, কিছু আছে ইসলামিক ধারার দল। তো এখন আসলে অনেক ভোটের অনেক ক্যালকুলেশন থাকবে, সেই ছোট দলগুলো চাবে যে বিএনপির সাথে যেতে বা বড় দলগুলোর সাথে জোট তৈরি করতে। তো সেই একটা প্রস্তুতি শুরু হয়েছে। আর যেহেতু যুগপৎ আন্দোলনে অনেকগুলো দল ছিল, যেমন গণ অধিকার পরিষদ ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল, তারপর হচ্ছে জোনায়েদ সাকির দল ছিল, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছিল, হ্যাঁ, তো গণসংহতি আন্দোলন ছিল, জোনায়েদ সাকির নাম বলতে ভুলে গেলাম। যাই হোক, তো এখন তাদেরও তো এখন অনেক ধরনের হিসাব ক্যালকুলেশন থাকবে এবং যত দিন যাবে তত সেই বৈঠক, আলোচনা,
সমালোচনা, নিজেদের মধ্যে বোঝাপড়া সেগুলো বাড়তে থাকবে। তো সেই বাড়ার কারণে আজকে যেমন ওদের সাথে বিএনপির সাথে এসব দলের আপনার বৈঠক দেখেছেন, একই সাথে খেলাফতে মজলিসের সাথে এনসিপির দেখেছেন। আপনি দেখেন এনসিপিতে আসলে তারা তো আসলে নিজেদেরকে দাবি করতেছে এখন মূল ফ্রন্ট লাইনের পলিটিক্যাল দল। তো তারাও যেহেতু ক্ষমতামুখী দল, তো তারাও চাবে যাদের সাথে তাদের মাইন্ড সেট আপ মেলে, রাজনৈতিক পলিটিক্যাল ইডিওলজি মেলে। যদিও তারা এখনও তাদের ইলেকশনের ম্যানিফেস্টো কিংবা তাদের ইডিওলজি আমাদের সামনে এখনও প্রকাশ করেনি, বা তাদের এ ব্যাপারে আমরা স্পষ্ট কোনো ধারণা পাইনি। তো তারাও তো চাবে যে তাদের কাছাকাছি মানের বা কাছাকাছি মাইন্ড সেট আপের দলগুলোকে তারা কাছে টেনে নিতে, এবং সেই পরিপ্রেক্ষিতে হয়তো তাদের এই আলোচনা চলতেছে। রাশিদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা আজকে যখন বিএনপির সঙ্গে আলোচনার পরে আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আপনাদের দলে যিনি প্রধান আছে নূর ভাই, নুরুল হক নূর, তিনি বলেছেন যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে, না হলে আপনারা কর্মসূচি দেবেন তাদের পদত্যাগ করানোর জন্য। কেন আপনারা আসলে সেটি চাচ্ছেন সেটা একটু জানতে চাচ্ছি। দেখেন, 3 জন ছাত্র উপদেষ্টা যারা আসলে সরকারে অংশ নিয়েছিল, প্রথমত গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার করা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় নেওয়া, কিন্তু তাদের একজন কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে দল গঠন করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, একদিনে দল হয় না। অর্থাৎ তিনি ওই উপদেষ্টা পদে বসেই কিন্তু দলটা গঠন করেছেন। এবং দেখেন, এই 3 জনের মধ্যে কিন্তু একই নেক্সাস, তারা একই ছাত্র সংগঠন করতেন একসাথে। তো তাদের একজন পদত্যাগ করলেন, 2 জন সরকারে থাকা মানে কি? তার মানে ওই 2 জন এখন তাদের সমস্ত কাজ এনসিপিকে প্যাট্রোনাইজ করার জন্য করতেছে। এনসিপির সহযোগিতা, এনসিপি যাতে ভালো করে সেজন্য কিন্তু কাজ করতেছে। এবং যখন এনসিপি গঠিত হলো, তারা কিন্তু ফেসবুকে পোস্ট করে তারা শুভকামনা ব্যক্ত করেছে। তার মানে কি, হাসিনার সময় আমরা বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, সুতরাং সংসদ ভেঙে ফেলতে হবে, হাসিনাকে পদত্যাগ করতে হবে। ঠিক একইভাবে এই 2 জন ছাত্র উপদেষ্টা যদি সরকারে থাকে তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এই কারণে আমরা বলেছি তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শুধুমাত্র এই 2 জন ছাত্র উপদেষ্টা না, আসিফ মাহমুদ বা মাহফুজ আলম না, অবশ্যই সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে, যখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন বিভিন্ন সেক্টরে তাদেরকে কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা বর্তমানে এনসিপির নেতা। তার মানে কি, তার মানে এই যে 2 জন উপদেষ্টা তারা এনসিপির প্রতিনিধিত্ব করছে, কিন্তু অন্য কোনো দলের এরকম সরাসরি প্রতিনিধিত্ব এই সরকারের নাই। যেহেতু এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার অভ্যুত্থানের সরকার, আমাদের সকলের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের জন্য আশীর্বাদ, রাজনৈতিক দলগুলোর জন্য আশীর্বাদ। আমরা চাই না তার নিরপেক্ষতা নষ্ট হোক। এই কারণে আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিরপেক্ষতা নষ্ট হয়েছে এমন কোনো কাজ কি মাহফুজ আলম বা আসিফ মাহমুদ করেছে কিনা এখন পর্যন্ত? নিরপেক্ষতা অবশ্যই নষ্ট হয়েছে। যাদের উপরে দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার করা, গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এখনো পর্যন্ত আসিফ মাহমুদ বলেন আর আপনার মাহফুজ আলম বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে? গণহত্যার বিচারে তাদের কোনো উদ্যোগ আছে? বরং তারা নানানভাবে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমার কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে। আসিফ মাহমুদ ডামি এমপিদের সাথে নিয়ে ঘোরে, আপনি যাচাই বাছাই করেন। আসিফ মাহমুদকে আমি জানিয়েছি যে আপনি এইভাবে ডামি এমপিকে সাথে নিয়ে ঘুরেন না, তাকে সরিয়ে দেন, কিন্তু তিনি কথা শোনেন না। এবং একই সাথে যেহেতু একজন পদত্যাগ করেছে, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, এটি তো আসলে ওপেন সিক্রেট যে বাকি যে 2 জন আছে ওই 2 জন এখন এনসিপিকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করছে। এবং যেহেতু দল গঠন করেছে, সুতরাং এই সরকারের বাকি যারা রয়েছে তাদের থাকার আসলে ওই যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। অবশ্যই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। আপনি বলেন, এই যে বিভিন্ন দপ্তরে, সেক্টরে যদি এনসিপির নেতারা থাকে, আন্দোলন কি শুধুমাত্র আপনার ওই ছাত্র শক্তির ভাই ব্রাদার এরা করেছে? ছাত্র শিবির করে নাই, ছাত্র দল করে নাই, ছাত্র অধিকার পরিষদ করে নাই। ছাত্র দলের তো কেউ আসলে আপনার এই সরকারে যায়নি, ছাত্র শিবিরের যায়নি, ছাত্র অধিকার পরিষদে যায়নি। তো তারা গিয়েছিল, খুব ভালো কথা, তারা তো সামনে ছিল। বাকিরা কি তাদের সাথে পিছনে না থাকলে, পাশে না থাকলে কি আন্দোলন গণ অভ্যুত্থান সফল হতো? ভাই না। রাশিদ ভাই, আপনাকে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, সেটা হলো যে আপনি বলছিলেন যে 3 জন আসলে একই নেক্সাসের ছাত্র শক্তি থেকে আসা। এই 3 জন তো আসলে ছাত্র অধিকার পরিষদের সঙ্গেও সংযুক্ত ছিল। তাহলে আপনাদের কি আসলে আপনার দল ছেড়ে দিয়েছে বলে কি আপনার এত বেশি আসলে রাগ কিনা তাদের উপর? না, আমরা তো একসাথে অভ্যুত্থানের সময় কাজ করেছি। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, আক্তার বলেন, আমরা একসাথে আন্দোলনের সময় কাজ করেছি। আমাদের হয়তো আলাদা দল করতে পারি, আলাদা সংগঠন করতে পারি, এক সময় একসাথে রাজনীতি করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন,
2023 সাল পর্যন্ত মোটামুটি আমরা একসাথে সংগ্রাম করেছি। মাঝখানে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি বলেন, যেটি বলেন, এর পরবর্তীতে যখন আবার কোটা ফিরে আসে আমরা একসাথে কাজ করেছি। ভবিষ্যতে যদি আবার জাতির প্রয়োজনে একসাথে কাজ করতে হয় আমরা করতে প্রস্তুত আছি। কিন্তু আপনি তো আসলে একদিকে বিরোধী দল থাকবেন, অন্যদিকে আপনি সরকারের টিম ভোগ করবেন, এটি তো হতে পারে না। কারণ এই অভ্যুত্থান সবার, কারোর ভূমিকা কম বেশি আপনি বলতে পারেন না। সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসিনা সরকারের, হাসিনা রেজিমের ধ্বংস হয়েছে। সুতরাং এখন দায়িত্ব হলো সরকারের নিরপেক্ষতা ধরে রাখা, গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচন কিভাবে হবে, আগামী রাষ্ট্র কেমন হবে, কিভাবে পরিচালিত হবে তার একটি বন্দোবস্ত তৈরি করা। কিন্তু এখনো পর্যন্ত তো এই দুজন ছাত্র উপদেষ্টা সেটি আসলে জাতিকে দেখাতে পারেনি। নাহিদ ইসলামের উপরে মানুষের আস্থা বিশ্বাস ব্যাপক ছিল যে নাহিদ ইসলাম যেহেতু এক দফার ঘোষণা দিয়েছে, সুতরাং তার নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তার নেতৃত্বেই জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের সনদ তৈরি হবে, তার নেতৃত্বেই আগামীর রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। কিন্তু তিনি সেই কাজগুলো করলেন না। দেখেন, সরকারের থেকে যে কাজগুলো করা যায় সরকারের বাইরে এসে সেই কাজগুলো করা যায় না। এখন তিনি যতগুলো কথা বলছেন ঠিক এই কাজগুলো তিনি উপদেষ্টা থাকলে করতে পারতেন। এই তিনজন ছাত্র উপদেষ্টার যে পাওয়ার, বাকি সকল উপদেষ্টা মিলে ডক্টর ইউনূস স্যারের বাইরে সেই পাওয়ারটা ছিল না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রেজওয়ানা আপার বক্তব্য গণমাধ্যমে এসেছে। তিনি বলেছেন যে তাদের তিনজনের বক্তব্য বা নাহিদের বক্তব্য আমরা অন্যভাবে দেখতাম। কথাটা একটু ভিন্নভাবে এসেছে, কিন্তু তাদের গুরুত্ব তিনি বুঝিয়েছেন। ছাত্রদের যে গুরুত্ব, এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের মধ্যে কয়জন বিপ্লবী? দুই একজন, আসিফ নজরুল স্যারের মতন দুই একজন হয়তো আন্দোলন সংগ্রামে ছিলেন, কিন্তু বাকি কেউই কিন্তু আন্দোলন সংগ্রামে ছিলেন না। কিন্তু এই তিনজন ছাত্র উপদেষ্টার উপরে জনগণের আস্থা বিশ্বাসটা ছিল যে তারা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখবে। আজকে বাংলাদেশে কোথাও ঐক্য আছে? বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, অন্য দল বলেন, জামাত ইসলাম বলেন, এই যে আমাদের সহপর ভিন্নতা, কিন্তু জুলাইয়ে আমাদের সহপর ভিন্নতা ছিল। আমরা তো এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। এই জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছিল ছাত্ররা, এটি সত্য, মানতে হবে। কিন্তু সেই ছাত্ররা যখন একটি দল গঠন করে, সেই ছাত্ররা যখন বিভাজন সৃষ্টি করে, সেই ছাত্ররা যখন জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট করে, সেই ছাত্ররা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ না করে শুধুমাত্র আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা বলে, সেই ছাত্ররা যখন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে পদত্যাগ করে, তখন আস্থা বিশ্বাসের জায়গাটা থাকে না। যখন তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়, দল গঠনকেই প্রাধান্য দেয়, দলকে আগামীতে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা করার তাই করে, তখন তো জাতীয় ঐক্য সংগঠন থাকে না। সমস্যা আসলে এই জায়গায়। আমি আবার আসবো আপনার কাছে, তার আগে আপনার সহ আলোচকের কাছে আমি প্রশ্নটা করতে চাই যে তিনজনের মধ্যে একজন সরকারি পদ ছেড়ে দিয়েছেন, অর্থাৎ উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন, বাকি দুজন আছে। এতে কি সরকারের নিরপেক্ষতা কিছুটা আসলে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, যেহেতু এনসিপি একটি দল, একজন উপদেষ্টা ছেড়ে গিয়ে তিনি দলের প্রধান হয়েছে, আপনি কি মনে করেন? আপনাকে আবার ধন্যবাদ। কিছুটা না, পুরোপুরি নিরপেক্ষতা নষ্ট হতে পারে, আমি সেই সম্ভাবনার জায়গাও দেখি। আপনি দেখেন, এমনিতেই কিন্তু ধরেন আপনাদের ওদের যে দল গঠনের প্রক্রিয়া সেটি আসলে মোটামুটি এটিকে কিংস পার্টি বলা যায়, এবং এই অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে, গুরুতর অভিযোগ। কিংস পার্টি হিসেবে তাদের দলের যে জন্ম লাভ বা নতুনের অরুণোদয়, সেটাকে যেটা যদি আমি বলি, তো সেটাকে দেখেন, আপনি দেখেন এই এখানকার যে ওনাদের অ্যাক্টিভিটি আপনি যদি দেখেন, নাহিদ ইসলাম এবং তার অন্য দুজন সহ যোদ্ধা জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, দুজনেই কিন্তু আপনি দেখেন সরকারে রয়েছে, সরকারে পার্টিসিপেট করতেছে এবং তারা কিন্তু তাদেরই পারপাস সার্ভ করতেছে। আপনি দেখেন জনাব আসিফ মাহমুদ, তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এবং আমরা অনেক ধরনের অভিযোগ শুনছি যেখানে আপনার ডিসি হতে আমরা স্থানীয় সরকারের বিভিন্ন পজিশনে ইউনো ডিসি কিংবা সরকারি আমলা, এমনকি আমরা এরকম তথ্য প্রমাণ এসেছে মিডিয়াতে যে সেখানে হচ্ছে ওয়াসা, আপনি নিশ্চয়ই জানেন, ওয়াসাতেও সেই নিয়োগ বাণিজ্য, যতদিন যাবে তত তাদের এরকম তাদের যে উদ্যমী প্রচারণা সেটা বাড়বে। ওয়াসা নিয়োগ বাণিজ্য মনে হয় চুক্তিভিত্তিক ছিল, চুক্তিভিত্তিক হলো, আপনি সেটাকে কিন্তু এভাবে সরাসরি আপনি রিকমেন্ডেশন করে করতে পারেন না, যেখানে আপনি কোনো টেন্ডার ছাড়া করতে পারেন না। এখানে তো আপনার নির্দিষ্ট একটা প্রটোকল সিস্টেম, সেটা হলো যে এগুলো চুক্তিভিত্তিক শুরুতে হয়, পরবর্তীতে আবার স্থায়ী হয় এবং তারা আন্দোলন করে, তারা কিন্তু আন্দোলন করে এবং এখানে কিন্তু বিশাল একটা দেনা পাওনার একটা হিসাব নিকাশ আছে। যাক, আমি সে প্রসঙ্গে আসছি না, নতুন আপনার যে প্রসঙ্গে সে প্রসঙ্গে থাকতে চাই। দেখুন, এখন হচ্ছে কি তারা যতদিন যাবে, এবং কি ধরুন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই দলকে ওয়েলকাম করেছেন এবং তাদেরকে খুব অ্যাড্রেস করছেন, এবং এখানকার অনেক উপদেষ্টাও এই দলের টোনের সাথে কথা বলছেন। তো সে জায়গা থেকে আসলে একটি নিরপেক্ষতা ডেফিনেটলি নষ্ট হচ্ছে। এবং রাশেদ ভাই যে কথাটি বলছিলেন, দেখুন গত 17 বছর বিএনপি সাথে যারা যুগপৎ আন্দোলন করেছিল তাদের একটা আন্দোলন ছিল বা একটা মেজর দাবি ছিল, সেটা হচ্ছে কি নির্দলীয় সরকারের অধীনে তার নির্বাচন করতে চায়। হাসিনাও কিন্তু এই ফরম্যাটে দেখাইছিল যে সরকার থেকে সমস্যা কি, আমরা সবাইকে নিয়ে একটি সর্বদলীয় সরকার করবো, কিন্তু হাসিনা সরবে না।
হ্যাঁ, তো বাংলাদেশি বাস্তবতা তো আসলে এটা পসিবল না। তো এখন যদি যত দিন যাবে ততদিন যদি তারা তাদের অ্যাক্টিভিটিগুলো এভাবেই প্রচারণা করতে থাকে তত তাদের নিরপেক্ষতা আরো বেশি নষ্ট হবে। আপনি যেটি বলছিলেন যে আপনারা দুজনেই যেহেতু একই সুরে কথা বলছেন, সেহেতু আমার একটু আপনাদের কাউন্টার দিতেই হয়। সেটা হলো যে আপনি বলছিলেন যে এই দলটি আসলে কিংস পার্টি, তাহলে আসলে এই দলের কিংকে, মানে কিংস পার্টি হতে গেলে তো একজনের সরাসরি আশীর্বাদ লাগবে, আচ্ছা, একটা কিংস কিং পার্টি লাগবে, না আপনি হলে তো আপনি সেটা যদি কিংস কিংস পার্টি পার্টি হিসেবে আমরা বলছেন, অভিহিত দেখুন করতে পারবো। আমি একটু আপনার সেই প্রশ্নে আসছি। ধরুন নাকি আপনার এটা অভ্যুত্থান থেকে উৎপন্ন হওয়া দল? আমি বলছি সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের উৎপন্ন দল ছিল, কিন্তু তখন আমি সেটাকে আরো বেশি পোট্রে করতাম যদি তারা অভ্যুত্থান পরবর্তী সময় তারা রাজনৈতিক দলটি গঠন করতো এবং আমি তাদেরকে ওয়েলকাম করতাম। আমারও প্রথম দিকে সেই সাজেশনটি ছিল, কিন্তু দেখুন আপনারা ফার্স্টে এখানে গভর্নমেন্টে গেলে নানা ধরনের ক্রিম ভোগ করলেন এবং আপনাদের মতো করে একটা মেকানিজম করে তারপর একটি পলিটিক্যাল পার্টি গঠন করলেন। এবং আপনি দেখেন এখানে যে কিংস পার্টি কেন বলছি, আপনি দেখেন কিংস পার্টি করছি কেন, আপনি সকল মেকানিজম করার পর একটা পলিটিক্যাল পার্টি করলেন এবং আপনার পরবর্তী আচরণগুলো কিন্তু আপনার কিংস পার্টির সাথে মিলে যায়। আপনি দেখেন, লক্ষ্য করবেন তারা কিন্তু এখন গত 2 দিন আগে তারা বলছে যে তারা 90 দিন পরে তারা আবেদন করতে চায়। তার মানে হচ্ছে কি তারা ইলেকশনের পক্ষে না, তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন দেরিতে চায়, বিলম্বে চায়, তারা সংস্কারের নাম করে নির্বাচন আরো বেশি প্রলম্বিত করতে চায়। আপনি দেখেন 8 মাসে এখনো কোনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার ওরা এখনো করতে পারেনি এবং তারা এমন এমন কথা বলছে। আপনি দেখেন যে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম, তিনি বলেছেন হাসিনাকে ফাঁসির দড়িতে উঠানো পর্যন্ত তিনি যেন নির্বাচনের নাম মুখে না নেয়। এখন আপনি যদি বাংলাদেশের বিচার ও কাঠামো সিস্টেমটা দেখেন, ফার্স্ট রায় হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগে। আপনার অ্যাপিলেট ডিভিশন হয়ে ফাইনাল ফাঁসির রায় পর্যন্ত 7 থেকে 8 বছর লাগবে। তার মানে কি আমরা কি 7 থেকে 8 বছর? কিংস পার্টি হচ্ছে আপনি তো পাওয়ারে গেলেন, এই যে আপনি গণতান্ত্রিক ছাত্র শক্তির যে 3 জন নেতা তারা যে পাওয়ারে গেলেন, পাওয়ার থেকে তো কি নাহিদ ইসলাম সকল মেকানিজম করে তিনি সকল করে তারপর তিনি পদত্যাগ করে এই দল গঠন করলেন। তো আপনি ক্ষমতা ভোগ করে ক্ষমতা থেকে তো আপনি দলটা গঠন করলেন, তো এটা তো কিংস পার্টি। তো এখন আপনি দেখেন তাদের ভিতর থেকে কিন্তু তারা এখন প্রচারণা চালাচ্ছে যে এই ইউনূস সরকারকে 5 বছর ধরে ক্ষমতা রাখতে চায়। তার মানে কি তারা আসলে ইলেকশনের দিকে যেতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে ইলেকশন ছাড়া যে তারা এই ক্ষমতাকে প্রলং করতে চায়, যেটা শেখ হাসিনা চাইছিল উন্নয়নের নাম করে এই ক্ষমতাকে প্রলং করা। তারা এখন সংস্কারের নাম করে এই টাইমটাকে তারা প্রলং করতে চাচ্ছে। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসলে রাশিদ ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এনসিপি নেতারাই নাহিদ ইসলাম বলেছেন যে আসলে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, একদিকে আবার দলের অপর নেতা সামাতা শারমিন তিনি বলেছেন শুধু প্রশাসনই নয় সরকারই আসলে বিএনপির পক্ষে কাজ করছে। আপনি কি আসলে এটার সঙ্গে একমত কিনা? আর সেখানে আমরা কিছু মানে কাউন্টারও দেওয়ার জায়গা আছে, যেহেতু আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতারা থানায় গেলে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছে। আপনাদের যেহেতু এক ধরনের যোগাযোগ আছে বিএনপির সঙ্গে, সেখান থেকে আমার প্রশ্নটা করা। দেখেন, আমাদের যোগাযোগ সবার সাথে আছে, যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু একসাথে গণ অভ্যুত্থান করেছি, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক মতভেদ এগুলো থাকবে। আমি আমার বক্তব্য দিব, এনসিপির নেতারা তার বক্তব্য দিবে, কিন্তু আমাদের ভিতরে যে একদমই মানে বিভেদ বিচ্ছেদ, কেউ কারোর মুখ দেখতে পারবো না সেটি না। যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, হাসিনা রেজিমের পতন ঘটিয়েছি, সুতরাং হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এবং দেশ এবং জনগণের স্বার্থে আমাদের অবশ্যই একটি একতা থাকবে এবং একই সাথে ভারতের যে আধিপত্যবাদ সে বিষয়ে আমাদের একতা রয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক ক্ষেত্র বা আপনার নির্বাচন বা অন্যান্য বিষয়ে হয়তো মতবিরোধ থাকতে পারে। তো আপনি যে প্রশ্নটি করলেন আমি ওইখানে আসবো। তার আগে যেটি বলতে চাই, রাকিব ভাই যেটি বললেন 2 পার্টিস কান্ট্রি, এটি মনে হয় তার মতন রাজনৈতিক বিশ্লেষকের এটি বলা উচিত না। কারণ 1 পার্টি যদি এতই শক্তিশালী হতো তাহলে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আপনার নাহিদদের মতন তারা কিন্তু আসলে আওয়ামী লীগের রেজিমটা নেতৃত্ব দিয়ে ভাঙতে পারতো না। আমার মনে হয় সে যদি বিশ্লেষক এই বিষয়টা সকল দলকে মূল্যায়ন করলে মনে হয় মানে তার অবস্থানটা আরো বেশি আপনার গুরুত্ব পায়। আরেকটি বিষয় বলি, দেখেন এনসিপির নেতারা আজকে আপনার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। আমার কাছে মনে হলো যে তারা নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছে। আপনি যদি দেখেন যে তারা যেটি বলছে, মানে তারা এই যে নির্বাচন কমিশনকে সতর্ক করলো যে নির্বাচন নিয়ে তারা আপনার কথা বলতে পারবে না ডিসেম্বরের মধ্যে। এক্স্যাক্টলি, নির্বাচন কমিশন কি করবে না সেটি নির্বাচন কমিশনের একান্ত এখতিয়ার। আমরা কিন্তু নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্যই যুদ্ধ করেছি, আমরা এই দেশের বিচার বিভাগকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি, আমরা এই দেশের স্বায়ত্তশাসিত বলেন অন্যান্য সকল প্রতিষ্ঠানকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করেছি। সুতরাং নির্বাচন কমিশন তাদের মতন করে প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা 2টা আউটলাইন দিয়েছেন, একটি ডিসেম্বর, একটি জুন, মাঝখানে কিন্তু মার্চের কথা বলেছেন। আর নির্বাচন কমিশন যদি ডিসেম্বরকে টার্গেট করে তাদের প্রস্তুতি না নেন, এখন প্রধান উপদেষ্টা যদি বলেন যে ডিসেম্বর ইলেকশন হবে, তখন নির্বাচন কমিশন কি বলবে যে আমার প্রস্তুতি নাই? এটি কি নির্বাচন কমিশন বলতে পারে?
সুতরাং এনসিপির নেতাদের বরং সতর্ক হওয়া দরকার কথাবার্তা বলার ক্ষেত্রে। নির্বাচন কমিশনে এইভাবে হস্তক্ষেপ করা এটা আসলে ঠিক না। বিএনপিও এই কাজটি করতে পারবে না, গণ অধিকার পরিষদও কাজটি করতে পারবে না। এমনকি সরকারের উচিত হবে নির্বাচন কমিশন যাতে করে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ধরনের নির্দেশনা দেওয়া। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। দেখেন, আমি কিন্তু স্পষ্টভাবেই বলেছি সরকারে এনসিপির প্রতিনিধি রয়েছে, বিএনপির প্রতিনিধি কোথায় বলেন আপনি যে অমুক বিএনপির প্রতিনিধি? কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে সরকারে এনসিপির দুইজন নেতা রয়েছেন, একজন আপনার আসিফ মাহমুদ আর একজন মাহফুজ আলম। এমনকি এনসিপির নেতারা প্রত্যেকটা জেলায় বিভিন্ন সেক্টরে দপ্তরে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। তার মানে কি? তার মানে এই সরকারটা যদি আপনি বিবেচনা করেন যে এনসিপির সাথে ঘনিষ্ঠতা রয়েছে, আমি বলছি না এনসিপিকে আমি কিংস পার্টি বলতে চাই না, তবে তাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। এবং উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সহ স্বয়ং অন্যান্য উপদেষ্টারা বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে কারা? ছাত্ররা। এখন ছাত্ররা বলতে কারা? যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে তারা। তার মানে এই উপদেষ্টাদের কৃতজ্ঞতা বলেন বা দায়বদ্ধতা বলেন কাদের প্রতি বেশি থাকবে? বিএনপির প্রতি নাকি এনসিপির প্রতি নাকি গণ অধিকার পরিষদের প্রতি? এনসিপির প্রতি। কমন হিসাব, আপনি সহজে আসেন। ঠিক আছে, এই যে আপনি সরকারের প্রিমটা ভোগ করছেন, স্বীকার করতে সমস্যা কি? আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমার দুজন প্রতিনিধি থাকতেই পারে। এইভাবে বলেন যেখানে আপনার প্রতিনিধি রয়েছে, মূলত যেহেতু আমরা পদত্যাগ দাবি করছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এনসিপির প্রতিনিধি এবং যারা ছাত্র প্রতিনিধি রয়েছে, সরকারের উপদেষ্টা রয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। এটি একটি চাপ সৃষ্টি হয়েছে। এখন এই চাপ কিভাবে মোকাবেলা করবে? এই জন্য অন্যের উপরে আসলে দশটা চাপানো, সেটি বিএনপির উপরে বলেন, জামাতের উপরে বলেন যে এই সরকার তো বিএনপি ঘেঁষা সরকার, শুধুমাত্র প্রশাসন বিএনপির দিকে হেলে গেছে বা বিএনপির স্বার্থ হাসিল করছে এই কথা বলেই কিন্তু ক্ষান্ত হয়নি, বরং এটিও বলা হয়েছে যে সরকার এবং উপদেষ্টারাও বিএনপির জন্য কাজ করছে। এর মাধ্যমে আসলে তারা কি চায়? একটি গ্যাঞ্জাম লাগাতে চায়? বরং এটি বলা যায় যে এই সরকার এনসিপির সরকার, এই সরকার গণ অধিকার পরিষদের সরকার, এই সরকার বিএনপির সরকার, এবং এই যে সবার সম্মিলিত সরকার, এর জন্য কিন্তু ছাত্ররা যেটি করতে পারতো যে বিপ্লবে অংশগ্রহণকারী সবার প্রতিনিধিত্বের সরকার, কিন্তু সেটি তারা করতে পারেননি। বরং সকল প্রতিনিধি তারা তৈরি করেছেন, তারাই কিন্তু এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন। সুতরাং এই জায়গায় বিএনপির ঘাড়ে দোষ দেওয়া যে প্রশাসন, সরকার, উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছে, এটি আসলে ওই যে নিজেদের উপরে যেহেতু দায় আসতেছে যে তাদের প্রতিনিধি রয়েছে, ওইটাকে ঢাকার জন্য মূলত এইভাবে তারা কথা বলছে। রাহিদ ভাই, আপনারা দেখা যেহেতু করছেন বিএনপির সঙ্গে, আপনারা যুগপৎ আন্দোলনেও ছিলেন, নির্বাচনের যেহেতু সামনের দিন এগোচ্ছে আমরা নির্বাচনের দিকে, আপনারা কি আসলে এই যে আজকের দেখাশোনা বা বিগত দিনে যে আপনাদের সম্পর্ক, এটিকে আসলে একটা রাজনৈতিক জোটে রূপান্তর হতে পারে? মানে দেখেন, বিএনপির সাথে তো আমাদের আজকের ওঠা বসা না, 2022 সাল থেকে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করছি, ওই সময় থেকে আমাদের সম্পর্ক রয়েছে। বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলন করেছি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি, 31 দফা দিয়েছি, এবং আমরা মনে করি হাসিনার শুধুমাত্র পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয়নি। এখনো পর্যন্ত সচিবালয়ে ফ্যাসিবাদ, পুলিশে ফ্যাসিবাদ, আপনি অন্যান্য বাহিনীতে ফ্যাসিবাদ, সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে ফ্যাসিবাদ, বিভিন্ন জায়গায় যারা প্রমোশন পাচ্ছে তারা আওয়ামী লীগের সুবিধাভোগী। বরং আওয়ামী লীগ সরকারের সময় বা ওই ফ্যাসিস্টদের ক্ষমতার সময় যারা আসলে বঞ্চিত হয়েছিল, সেই সকল কর্মকর্তারা এখনো বঞ্চিত হচ্ছে। ডিবি প্রধান, তিনি আওয়ামী লীগের সময় বঞ্চিত ছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি আরো বঞ্চনার শিকার হলেন। আপনি কি বলবেন? বিভিন্ন জায়গায় যাদেরকে সরকার সন্দেহ করছিল যে বিএনপি পন্থী হয়তো সরকারি কর্মকর্তা, এদেরকে আইজিপিকে সরিয়ে দেওয়া হলো, ডিএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। কেন? বলা হলো যে এরা বিএনপি পন্থী। এই কাজগুলো সরকার করেছে না? এখন তো এনসিপি পন্থী কর্মকর্তাদেরকে তারা বিভিন্ন জায়গায় বসাচ্ছে, আইজিপি এনসিপি পন্থী, মানে তারা যেটি বোঝাচ্ছে যে তাদের পন্থী, ডিএমপি কমিশনার তাদের পন্থী, অর্থাৎ তাদের পন্থী না হলে কাউকে কোথাও রাখতেছে না। একজন উপদেষ্টার কথা আমি শুনলাম, তিনি বলছেন বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবো। এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, এবং এইটার প্রমাণও আমরা পেয়েছি। কিভাবে? 2 জন উপদেষ্টা মিলে 3 জন ডামি এমপির জামিন করিয়েছে। আমি এর আগে প্রেস ব্রিফিং করে বলেছি, আপনাদের সময় টেলিভিশনে প্রচারও করেছে, আমার এলাকার ডামি এমপি জামিন করিয়েছে একজন উপদেষ্টা, আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। তো এই যদি হয় এই সরকারের উপদেষ্টাদের কর্মযোগ্য, আমি আগেই বলেছি প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সকলের আস্থা বিশ্বাস রয়েছে, যে সবার প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে গেলেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস থাকবে। তিনি একমাত্র ভরসার প্রতীক,
তিনি আমাদের আস্থা বিশ্বাসের প্রতীক, জি। কিন্তু অন্যান্য উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসনে অনেকে কাজ করছে, সেই আমার অভিযোগগুলো এসেছে। ছোট করে প্রশ্ন ছিল যে আপনাদের এই জোটটা কি আসলে নির্বাচনী জোটের দিকে যেতে পারে? দেখেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা 300 আসনে ইলেকশন করতে চাই। ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা 100 আসনের ঘোষণা, আমাদের প্রার্থীর ঘোষণা খুব শীঘ্রই আমরা দিব, হয়তো মাসখানেকের মধ্যে সেই ঘোষণা হয়ে যেতে পারে। এখন আগামীতে আসলে দেশ এবং জনগণের স্বার্থে আমরা কিন্তু এটিও বলেছি জাতীয় ঐক্যমত্যী সরকার দরকার। বিএনপি যে কথা বলেছে বা যুগপৎ আন্দোলনের যে ঘোষণা, জাতীয় সরকারের ঘোষণা। আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যদি আপনি শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যদি আপনি রুখতে চান, তাহলে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আগামী 10টা বছর এক থাকার কোনো বিকল্প নাই। সেই জায়গায় যদি ঐক্যমতের নির্বাচন হয়, ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হয়, সেক্ষেত্রে যুগপৎ যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক ওই আপনার ঐক্যমতের সরকারের ওই সম্পর্কতে রূপান্তরিত হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি রাকিব আল হাসান আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছিলাম যে আজ কেউ বা গতকালকে আসলে একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সম্ভবত, এবং আমরা একটি বেসরকারি গবেষণা সংস্থার প্রতিবেদনে দেখেছি যে গত মাসে অর্থাৎ মার্চ মাসে বিএনপির অন্তর্কোন্দলে অন্তত 17 জন নিহত হয়েছে, এবং গত 5 আগস্টের পর থেকে নিহত হয়েছে 51 জন অন্তর্কোন্দলে এবং সহ বিভিন্ন জায়গায়। তো এই যে 5 আগস্টের পরেও যে আসলে হত্যা রাজনীতি, এটা কি আসলে বাংলাদেশকে একটা হুমকির মুখে ঠেলে দিচ্ছে কিনা? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। তার আগে আমি রাশিদ ভাইয়ের কথাটা ক্লারিফিকেশন করতে চাই। আমি টু পার্টিস কান্ট্রি এই অর্থে বলেছি, সেটা হচ্ছে কি আসলে ক্ষমতার ভাগাভাগিতে। আমাদের 4টি মেজর ইলেকশনেই 2টি দলে ক্ষমতার ভাগাভাগি করেছে। আমি কোনো দলকে আসলে ছোট করিনি। আমি আসলে বহুত্ববাদী বিশ্বাসী। আমি চাই বাংলাদেশে আরও অনেক ধারণার রাজনীতিক দলের প্রচলন হোক, কিন্তু আমি এটা মিন করেছি ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে। তো যেহেতু এখন আওয়ামী লীগ ফেসিবাদের পতন হয়েছে, তো সেই একটি ভ্যাকিউম, বিএনপির এগেনস্টে একটা ভ্যাকিউমের জন্য একটা বড় রাজনৈতিক শক্তি দরকার। এবং কি আমাদের দীর্ঘদিন থেকেই আমাদের বাংলাদেশের রাজনীতি যদি দেখেন, তৃতীয় শক্তির কোনো উদ্ভব হচ্ছিল না। তা আপনাকে হয় ফার্স্ট ওয়ান অথবা সেকেন্ড ওয়ান চয়েস করতেছে, তৃতীয় কোনো বিকল্প দিকে বাংলাদেশ যাচ্ছিল না। তো সেই একটি সম্ভাবনা এনসিপি তৈরি করেছে। আমি জানি না শেষ পর্যন্ত তারা কতটুকু রাখতে পারে। আবার আপনার অন্য প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে কি হত্যার রাজনীতি, যেটা আপনার কথা বলছেন। আসলে হত্যার রাজনীতি খুবই দুঃখজনক। আসলে আমাদের যে রিজনাল যে পলিটিক্স এবং আমাদের যে ভিলেজ পলিটিক্স কিংবা আমাদের সিভিল কিশোর গ্যাং, আপনি দেখেন কিশোর গ্যাংয়ের তৎপরতা কিন্তু অনেক বেশি। এবং আপনি যে হত্যাকাণ্ডটির কথা গতকাল এইমাত্র বললেন, গতকাল খুবই তুচ্ছ একটি ঘটনা নিয়ে, এবং আমরা দেখেন আমরা সেখানে একজন হাসি দিয়েছে, তার হাসি পছন্দ হয়নি, তারপর তাকে তার সহপাঠীদেরকে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে। তো আসলে আমরা এগুলি ইঙ্গিত করে আসলে আমরা এখনও সেই সভ্যতার জায়গাটা পৌঁছাতে পারিনি, কিংবা আমরা এখনো সেই টলারেন্ট সোসাইটিটাকে এখনো ডেভেলপ করতে পারিনি। তো এগুলো আসলে আমাদের শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের একটি সোসাইটির জন্য এগুলো খুব হুমকিদারক, এবং আমাদের সোশ্যাল আর্থসামাজিক প্রেক্ষাপটে এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আমাদের যে সোশ্যাল প্র্যাকটিস এবং আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস আসলে ওইভাবে প্রপারলি না হলে এগুলো আরও দিন বাড়বে, এবং যত ইলেকশন যত ঘর হবে তত ভায়োলেন্সের সংখ্যা তত বাড়বে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কি, আমি কিছুদিন আগে আমেরিকান এম্বাসির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তারা আমার সাথে মত বিনিময়ের সময় একটা সময় বলছিল যে আমরা তোমাদের সামনে যত ইলেকশন যতদিন গণাবে এবং ইলেকশনে যখন রোডম্যাপ ঘোষণা হবে, তখন আমরা সবচেয়ে বেশি ওরিড হচ্ছে কি বাংলাদেশের লোকাল ভায়োলেন্স নিয়ে। এবং আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ইলেকশনের কেন্দ্রেই ভায়োলেন্সের অনেক হিস্ট্রি রয়েছে। তো আসলে এই জিনিসগুলো আসলে দুঃখজনক, এবং এ বিষয়ে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা পালন করা উচিত। জি, রাশিদ ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যে বিএনপি বলেছে যে আমাদের 70 একদমই 30 সেকেন্ডে বলবে যে 70 অনুচ্ছেদ নিয়ে, আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে অনেক দিন ধরে আসলে তর্ক বিতর্ক আছে। বিএনপি বলেছে যে আস্থা বিল, অর্থ বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান বিষয় ছাড়া আসলে অন্য বিষয়গুলোতে দলের প্রার্থী এমপিরা অন্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। আপনি আসলে এই বিষয়টি কি মনে করবেন? একদমই 10-15 আমি শেষ করি। তার আগে আমি আরেকটি কথা বলি, একটু 20 সেকেন্ড আছে। সেটা হলো নারী সংস্কার কমিশন একটি বিতর্কিত প্রস্তাবনা দিয়েছে। আমরা মনে করি যে এই বিতর্কিত কমিশনকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত 70 অনুচ্ছেদের ব্যাপারে আমার মনে হয় সবাই সংস্কার চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে অনাস্থা বিল ব্যতীত বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটি ছাড়া অবশ্যই দেশ এবং জনগণের কল্যাণে অবশ্যই 70 অনুচ্ছেদ সহ প্রত্যেকটা যেখানে যেখানে যতটুকু প্রয়োজন সব সংস্কার করতে হবে। যত কথা ভালো ছিল সেই ভালো কথা রাখতে হবে। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।